মহাসড়কে ঝুঁকিপূর্ণ ৩ চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও মানছেন না কেউই। নানা অজুহাত চালকদের সীমাবদ্ধতার কথা বলছে হাইওয়ে পুলিশ। চট্টগ্রামের ডাবল ও ট্রিপল মার্ডার সহ 7 মামলায় জেএমবির 8 সদস্যকে অভিযুক্ত করে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ। ধরাছোঁয়ার বাইরে নির্দেশদাতারা। সারা দেশে জমে উঠছে পৌর নির্বাচনের প্রচারণা। ভোটারদের মনোযোগ আকর্ষণে পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পর্যটন মৌসুমের শুরুতে প্রতিদিনই বিপুল সংখ্যক পর্যটক ভিড় করছেন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। হাসি ফুটছে দ্বীপবাসীর মুখে। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা মার্কিন সাংবাদিক লিয়ার লেভিনের। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। দেশের 22টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নসিমন করিমন ও সিএনজি অটোরিকশা সহ ঝুঁকিপূর্ণ 3 চাকার যান চলাচল নিষিদ্ধ করা হলেও তা মানছেন না কেউই। হাইওয়ে পুলিশের তৎপরতায় মাঝে কিছুটা কমলেও এখন আবারও বিভিন্ন মহাসড়কে পুরোদমে চলছে এসব যান। সংশ্লিষ্টরা বলছেন, আলাদা লেন বা রাস্তা তৈরি না হওয়ায় এসব যানবাহনের মহাসড়ক ব্যবহার ঠেকানো যাচ্ছে না। অন্যদিকে হাইওয়ে পুলিশ বলছে, নিয়মিত অভিযান চালিয়ে এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশ নিষেধাজ্ঞা অমান্য করে পুরোদমে চলছে বিভিন্ন ধরনের অটো টেম্পু, ব্যাটারি চালিত রিক্সা ও ভটভটি। ছোটখাটো এসব হালকা যান মহাসড়কে দূরপাল্লার গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে যাত্রী পরিবহন করছে। নানা অজুহাতে নিষেধাজ্ঞা মানছেন না চালকরা, যাত্রীরা উঠছেন ঝুঁকি নিয়ে। অ্যাভেলেবেল কোনো বাস নেই যেটা দিয়ে আমি শর্ট রাস্তাটুকু যেতে পারবো, যার কারণে আমাদের এইরকম অটো রিক্সা অথবা যে রিক্সাগুলো আছে এগুলোতে ওঠা। আমরা আসি না তখন হঠাৎ করে আইসি, মানে ফ্যামিলি নিয়ে যাইতে খালি নামা দিয়ে আসবো কিনছি। এখন তো না চলে বুদ্ধি নেই, গরিব মানুষ, এখন তো এই রোডে এখন কম উঠি। নিষেধাজ্ঞা আরোপের সময় 3 চাকার এসব যানের জন্য আলাদা রাস্তা কিংবা লেন চিহ্নিত করে দেওয়ার ঘোষণা থাকলেও পরে আর সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। চালকরা বলছেন, আলাদা লেন থাকলে তাদের আর মহাসড়ক ব্যবহারের প্রয়োজন হবে না। আলাদা রাস্তা থাকে তাহলে আলাদা রাস্তার মধ্যে আমরা গাড়ি চালাইতাম বা আমরা এই রোডে উঠতাম না, কিন্তু আমরা তো আলাদা রাস্তা নাই বিধায় তো আমরা এই রাস্তা চলছি। এদিকে হাইওয়ে পুলিশ বলছে, নিয়মিত অভিযানে এসব যানবাহন চলাচল কমাতে পারলেও লোকবল স্বল্পতায় তা শতভাগ বন্ধ করা যাচ্ছে না। প্রত্যেকটা ফিডার রোডের মাথায় মাথায় জনবল দেওয়ার মতো জনবল আমাদের নাই। ফিডার রোড থেকে উঠে সে 2 কিলোমিটার দূরে যাবে, তখন সে চেষ্টা করে ওই সিএনজি ওয়ালাকে কোনোভাবে কনভিন্স করে একটু ভাড়া বাড়ায় দিয়ে বলে যে 2 কিলোমিটার নামাই দিয়ে আসো। আমরা মামলা দিচ্ছি, আমরা জরিমানা করতেছি, আমরা মোবাইল কোড করতেছি। এই কর্মকর্তা জানান, শুধু গাজীপুর জোনের 15টি জেলায় নিষেধাজ্ঞা অমান্য করায় গত 3.5 মাসে 3 চাকার যানবাহন আটক করা হয়েছে 3,500, মামলা হয়েছে 2,500 আর জরিমানা আদায় করা হয়েছে প্রায় 8.5 লাখ টাকা। কথা ছিল এসব মহাসড়কে চলবে না ছোটখাটো 3 চাকার এ ধরনের যানবাহন, কিন্তু এরপরও সবগুলো মহাসড়কে সবার চোখের সামনেই চলছে এই ধরনের যানবাহনগুলো। সংশ্লিষ্টরা বলছেন, আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি এসব যানবাহনের জন্য আলাদা লেন কিংবা রাস্তার ব্যবস্থা করা গেলে মহাসড়কে কমে আসবে দুর্ঘটনার ঝুঁকি। তাফসির বাবু, সময় সংবাদ, গাজীপুর। চট্টগ্রামের বায়োজিৎ মাজারে ডাবল এবং সদরঘাটে ট্রিপল মার্ডার সহ 7টি মামলায় জঙ্গি সংগঠন জেএমবির অন্তত 8 সদস্যকে অভিযুক্ত করে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ। তদন্তের এই পর্যায়ে সবগুলো ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে ফারদিনকে চিহ্নিত করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে নির্দেশদাতারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 2 থেকে 2.5 মাসে বন্দরনগরী চট্টগ্রামে বেশ কটি বড় ধরনের নাশকতা চালায় দুর্বৃত্তরা। এর মধ্যে বায়োজিৎ এলাকায় মাজারে ঢুকে খাদেম সহ 2 জনকে জবাই করে হত্যা ও সংগঠনের তহবিল সংগ্রহের জন্য টাকা ছিনতাই করতে গিয়ে 3 জন নিহত হওয়ার ঘটনা রয়েছে। এছাড়া পুলিশের উপর গ্রেনেড হামলা চালাতে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিকে দায়ী করে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ। জেএমবির যে সদস্য ধরা পড়েন তার পরের সদস্যকে ধরতে গেলেই সেটা কাটা পদ্ধতি তারা ব্যবহার করে। তারপরেও মাস্টার মাইন্ড কারা আছে, কারা অর্থ যোগান দিচ্ছে, এই তথ্যগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আর বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করে আমরা নিশ্চিত হয়েছি যে এই হামলাগুলো জেএমবি কর্তৃক সংঘটিত হয়েছে।
তদন্তকারী গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী বায়েজিদের জোড়া খুনের জন্য একজন, সদরঘাটে 3 খুনের ঘটনায় 2টি মামলায় 6 জন, কর্ণফুলী থানার 3টি মামলার প্রতিটিতে 4 জনকে অভিযুক্ত করা হচ্ছে। 7টি মামলার মধ্যে কয়েকটি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে, যে কোনো সময় অভিযোগপত্র দাখিল করা হবে। আর অন্য যে মামলাগুলো আছে সেগুলো আমরা ঘটনাস্থল থেকে যে তথ্য প্রমাণ পেয়েছি, তারপরে আসামিদের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদে যে তথ্য প্রমাণ পেয়েছি, সেগুলো আমরা অনেক দূরে এগিয়েছি। খুব শীঘ্রই সেই মামলাগুলোরও চার্জশিট আমরা দাখিল করতে পারবো। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন 7টি মামলার চার্জশিটেই গ্রেপ্তার হয়নি এই ধরনের বেশ কয়েকজন জঙ্গি সদস্যের নাম থাকবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। এবার পৌরসভা নির্বাচনের খবর। ডিসেম্বর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা এখন জমজমাট। ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এর মধ্যে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে প্রতিটি নির্বাচনী এলাকা। সকাল থেকেই নিজ নিজ প্রতীকের পোস্টার লিফলেট নিয়ে জোর প্রচারে নেমেছেন প্রার্থীরা। নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ছে বাড়ি বাড়ি থেকে শুরু করে মহল্লার চায়ের দোকানেও। সর্বত্রই চলছে নির্বাচনী আলাপ আলোচনা। ভোটারদের কাছে ভোট ও দোয়া চাইছেন প্রার্থীরা। এ সময় পৌর এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। তবে ভোটাররা বিবেচনা করছেন সৎ ও যোগ্য প্রার্থীর কথা। এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি, চট্টগ্রামের বাঁশখালীতে কমল দে এবং ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। নির্বাচনী প্রচারণার সবশেষ হালচাল জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি তানিনের কাছে। তানিন, বাবু, গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তার পাশের একটি বাজারে রয়েছে এই মুহূর্তে আমি, এবং নির্বাচনের যে খবরাখবর সেই খবর জানার জন্য। এবং কিছুক্ষণ আগে আমরা এই এলাকায় এসে পৌঁছেছি এবং এলাকার যারা জনসাধারণ রয়েছেন তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি সবসময় বলে থাকেন যে সৎ এবং যোগ্য প্রার্থী দেখেই তারা আসলে এই যে আসন্ন পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। তারপরেও বাবু জানিয়ে রাখছি, শ্রীপুর পৌরসভায় 4 জন মেয়র প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে আমরা এখানকার যারা ভোটার রয়েছেন এবং স্থানীয় জনগণ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে 4 জন মেয়র প্রার্থীর মধ্যে মূলত 2 মেয়র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যেটি হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আলহাজ আনিসুর রহমান এবং বিএনপি সমর্থিত পৌর মেয়র প্রার্থী শহীদুল্লাহ শহীদ। এই 2 জনের মধ্যেই লড়াইটা জমবে যেমনটি আমাদেরকে বলছেন আসলে এলাকাবাসী। তারপরেও আসলে যারা পৌরসভার যে মেয়র প্রার্থী রয়েছেন তারা তাদের নতুন নতুন তথ্য দিয়ে বা কিভাবে ভোটারদের আকৃষ্ট করতে পারেন সেই শেষ মুহূর্তে যে প্রচারণা রয়েছে সেই শেষ মুহূর্তের প্রচারণায় কিন্তু তারা এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন। যদিও আজকে সকাল থেকে এখন পর্যন্ত এখানকার যেসব মেয়র প্রার্থী রয়েছেন তাদের মাঠের প্রচারণা আমাদের চোখে কিন্তু এখন পর্যন্ত পড়েনি। তবে আশপাশের যে সকল নির্বাচনী প্রচারণা কেন্দ্র রয়েছে, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী, সেসব নির্বাচনী প্রচারণা কেন্দ্রে আমরা দেখেছি যে প্রার্থীদের পক্ষে অনেকেই রয়েছেন যারা এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। পাশাপাশি তারা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে ছক করছেন, আসলে নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায় এবং প্রত্যেকটি পক্ষ থেকে আসলে তাদের সুবিধা মতো জায়গায় তারা বসে আলাপ আলোচনা করছেন। এবং আসলে এলাকাবাসীরও আগ্রহ আসলে নতুন যে পৌর মেয়র আসবেন সেই পৌর মেয়র কে হবেন। যদিও তারা অনেকেই ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকলেও যারা নতুন নতুন ভোটার হয়েছেন তাদের সিদ্ধান্ত কি হতে পারে সেই সিদ্ধান্তটি নেওয়ার ব্যাপারে কিন্তু প্রচারণা চলছে এবং সেই প্রচারণাটি নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত চলবে। এবং এই মুহূর্তে প্রচারণা বলা যাচ্ছে অনেকটা তুঙ্গে রয়েছে শ্রীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে। তো বাবু, চট্টগ্রামের বাঁশখালীতে সেখানকার পৌরসভার খবরাখবর জানানোর জন্য আছেন আমাদের রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে 10টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো দক্ষিণ চট্টগ্রামের এই বাঁশখালী পৌরসভা। একদিকে বঙ্গোপসাগর, অপরদিকে পাহাড়, আর এই 2 ঠিক তার মাঝখানে হলো এই A গ্রেডের এই পৌরসভা। কিন্তু B গ্রেড থেকে A গ্রেডে উন্নীত হলো এই পৌরসভা তেমন কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে জনগণ অভিযোগ করছে। তাই ক্ষেত্রে তারা বলছে তারা আগামী নির্বাচনে হয়তো সেরকম একজন প্রার্থী বেছে নেবে যারা তাদের উন্নয়নের একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারবে। আমি একটু বলি যে বাঁশখালী পৌরসভা এবার মেয়র পদে মূল 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের সেলিমুল হক চৌধুরী এবং বিএনপির হচ্ছে কামরুল ইসলাম হোসাইনি।
আর এই বাঁশখালী পৌরসভায় ভোটার সংখ্যা হচ্ছে 23,792 এবং এর মধ্যে কেন্দ্র হচ্ছে 11টি। এছাড়া মেয়রতে আমি তো বললাম দুজনের মেয়র প্রার্থী রয়েছেন এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন 40 জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন 10 জন। এক্ষেত্রে এখানে কিন্তু মূলত আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে, যেহেতু প্রার্থীর সংখ্যা 2 জন। এখানে কিন্তু জামাতের একটা আধিপত্য থাকলে জামাত তারা প্রার্থী দেয়নি, যেহেতু তাদের নির্বাচন কমিশনের নিবন্ধনে সে জামাত এখানে প্রার্থী দেয়নি। আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা সকাল থেকে দেখেছি 2 মূল মেয়র প্রার্থী উপজেলা সদরে এসে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শুধু 2 মেয়র প্রার্থী নয়, যারা সাধারণ কাউন্সিলর কিংবা সংরক্ষিত কাউন্সিলর রয়েছেন তারাও কিন্তু তারা ভোট চেয়ে জনগণের ঘরে দ্বারে পৌঁছাচ্ছেন এবং তারা বলছেন তাদেরকে যদি ভোটটি দেওয়া হয় তাহলে তারা জনগণের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, রাস্তাঘাট, যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন এবং সেক্ষেত্রে যাতে যে সাগরের পানি প্রবেশ করে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেগুলো নিরসন করে তারা ভূমিকা রাখবে বলে তারা অঙ্গীকার করছে। অপরদিকে ভোটাররা বলছে আগামী 30 ডিসেম্বর যে ভোট হবে সেই ভোটে তারা মূলত একজন যোগ্য প্রার্থী বেছে নেবেন এবং সৎ প্রার্থী বেছে নেবেন এবং তারা চিন্তা করবেন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যারা এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থীকে তারা বেছে নেবেন বলে অঙ্গীকার করছেন। এক্ষেত্রে আমরা দেখেছি যে বাঁশখালী যে পৌরসভা তার মূল সড়ক যে সড়কটা একটা ভাঙাচোরা এবং যে দীর্ঘ একটা যানজট লেগে থাকে বা অন্যান্য যে সুবিধাগুলিতে সেই নাগরিক সুযোগ সুবিধা থেকে এখানকার জনগণ বঞ্চিত হচ্ছে বলে জনগণ অভিযোগ করছে। এখন তারা বলছে তাদের যারা এইসব তাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যা দূরীকরণ করে নতুন করে উন্নয়ন করবে এমন প্রার্থীকে তারা বেছে নেবেন। আমি বলি এটা কিন্তু বেশি দিনের পুরনো পৌরসভা, এটা বি গ্রেডের একটি পৌরসভা ছিল এই বাঁশখালী পৌরসভা। সাম্প্রতিক সময় এটিকে এ গ্রেডে উন্নীত করা হয়েছে, কিন্তু প্রার্থীরা নিজেরা বলছেন এ গ্রেডে উন্নীত হলো যে ধরনের একটি কাঙ্ক্ষিত যে সেবা দরকার ছিল বা যে ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন ছিল সে বাঁশখালী পৌরসভায় এমন কোনো সুযোগ সুবিধা নেই। এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রামের বাঁশখালী থেকে পৌরসভা প্রচারণার সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব ময়মনসিংহের ফুলপুরে, সেখানে রয়েছেন সহকর্মী হারুন। সিংহের যে 9টি পৌরসভায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সবগুলো পৌরসভায় আসলে এখন জমজমাট প্রচারণা চলছে। মেয়র এবং কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তাদের জমজমাট প্রচারণা এবং গণসংযোগে আসলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে সেই পৌরসভাগুলোতে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ফুলপুর পৌরসভায়। এই পৌরসভায় এখানে মেয়র পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ কাউন্সিলর পদে 45 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন শশধর সেন এবং বিএনপির মনোনয়ন নিয়ে এখানে ধানের শীষ মার্কায় নির্বাচন করছেন আমিনুল হক এবং এখানে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন যিনি স্বতন্ত্র নির্বাচন করছেন বর্তমান মেয়র এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান। এছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এখানে SM ইউসুফ আলী। সব মিলিয়ে এখানে প্রার্থী যারা রয়েছেন মেয়র এবং কাউন্সিলর তারা প্রচারণা করছেন। আমি ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা বলছেন যে এখানে আসলে একটি ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এখানে আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী যে শাহজাহান রয়েছেন সেই 3 প্রার্থীর মধ্যে আসলে একটা তুমুল প্রতিযোগিতা এখানে হবে নির্বাচনে এবং 30 তারিখ সেটা এখানকার ভোটাররা দেখতে পারবেন। তো এখানে ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা বলছেন যে আসলে তারা এমন একজন যোগ্য এবং সৎ প্রার্থীকে চান যিনি আসলে ফুলপুর পৌরসভার কাঙ্ক্ষিত যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নগুলো করতে পারবেন। যেমন আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা জানিয়েছেন যে এই পৌরসভায় রাস্তাঘাটের সমস্যা রয়েছে, ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে এবং এটা শেরপুর ময়মনসিংহ সড়ক এবং একটা সড়কের পাশে অবস্থিত একটা ব্যস্ত এলাকা রয়েছে এবং এই সড়কে প্রায় সময় যানজটের সৃষ্টি হয়। এই যানজট সমস্যার সমাধান যারা করতে পারবেন, যারা রাস্তাঘাটের উন্নয়ন করবেন, যারা আসলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবেন এবং এখানে শিশুদের বিনোদনের ব্যবস্থা করবেন, এই যারা করতে পারবেন সেরকম একজন যোগ্য প্রার্থীকে আসলে তারা বেছে নেবেন। তো এখন ভোটারদের প্রচারণা চলছে, প্রার্থীদের প্রচারণা চলছে। ভোটাররাও আসলে বিশ্লেষণ করছেন যে কাকে ভোট দিলে তাদের উন্নয়ন হবে এবং প্রার্থী যারা রয়েছেন তারাও আসলে এলাকার উন্নয়নকেই প্রাধান্য দিচ্ছেন এবং সেই কথাগুলোই তারা বলছেন। তো আসলে এই ছিল ফুলপুর পৌরসভার নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বাবু। গাজীপুরের শ্রীপুর থেকে তানিন মেহেদি, চট্টগ্রামের বাঁশখালী থেকে কমল দে ও ময়মনসিংহের ফুলপুর পৌরসভা থেকে সেখানকার নির্বাচনী প্রচারণার সবশেষ জানাচ্ছিলেন তারা। চলে যাচ্ছি পরের খবরে। আচরণবিধি ভঙ্গ করে নির্বাচন কমিশনকে বিব্রত না করতে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। তিনি বলেন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে আগের নির্বাচনগুলোর চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে থাকবে। এক্ষেত্রে কোনো রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে শিথিলতার অভিযোগ পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পৌর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর অনেক আগে থেকেই বিভিন্ন এলাকায় সরকার দলীয় মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে কমিশনে। ইতোমধ্যে কয়েকজনকে দেওয়া হয়েছে কারণ দর্শানো নোটিশও। কমিশন বলছে দলীয় সরকারের অধীনে নির্বাচন পরিচালনা সবসময় চ্যালেঞ্জিং।
এসব ক্ষেত্রে সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন পরিচালনা কঠিন। যে কোনো অভিযোগ করতে পারে। আর এই বাস্তবতায় রোববার নির্বাচন কমিশনার শাহনেওয়াজ সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য সরকার প্রধানের সহযোগিতা চান। যিনি সরকার প্রধান আছেন তাকেও আমরা বলবো বিষয়টা দেখার জন্য, এবং আপনাদের মাধ্যমেই জানাচ্ছি যে যারা সরকারি দলে আছেন তারা যেন অনুগ্রহ করে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে অপ্রস্তুত না করেন। থাকলেও এ নির্বাচনে তারা আগের চেয়ে বেশি কঠোর হবেন। আগে এইভাবে লক্ষ্য করা হয়নি, এখন আমরা আমাদের অভিজ্ঞতার কারণেই হোক আর পরিবেশ যেভাবে কঠিন হয়ে যাচ্ছে মাঝে মাঝে, সে কারণে আমরা শক্ত ব্যবস্থা নিতে কোনোভাবে পিছপা হব না। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাদের কোনো ব্যর্থতা থাকলে তাও মেনে নেওয়া হবে না। আচরণবিধি ভঙ্গের যে পরিমাণ পাওয়া উচিত আমার মনে হয় সেগুলো পুরোপুরি পাচ্ছি না। এই জন্য আমরা গতকালকে তাদেরকে অত্যন্ত খোলামেলাভাবে বলেছি যে আপনারা নির্ভয়ে ব্যবস্থা নেন, আমরা সম্পূর্ণ সহযোগিতা আপনাদেরকে করব। কেউ আচরণবিধি ভঙ্গের বিষয়টি একটু এড়িয়ে যান তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আর বিএনপি সম্পর্কে তিনি বলেন, কৌশলগত কারণে দলটি চাপ তৈরি করতে কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমরা কোনো রকম চাপ সহ্য করব না, আমরা আমাদের মতোই চলবো। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। আমাদের কিছু যায় পৌর নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপি নেতারা বলছেন, কারচুপি হলে নতুন বছরের শুরুতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবে বিএনপি। তারা বলেন, জনগণকে ভোট দেওয়ার সুযোগ না দেয়া হলে জবাব দেয়া হবে। জাতীয় প্রেস ক্লাবে গতকাল আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা সরকার ও নির্বাচন কমিশনের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সব জায়গায় আমরা সংযম এবং নির্বাচন আচরণবিধি মেনে চলছি, সরকার সেটা মানছে না। আমরা বিভিন্ন সময় সেগুলি তুলে ধরছি, কিন্তু রেজাল্ট হলো জিরো, কারণ তারা কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আমরা এই সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে নামবো, এবং প্রথমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা সর্বশক্তি নিয়ে বিএনপি মাঠে। রিটার্নিং অফিসারদেরকে আমরা অনুরোধ করে জানাবো যে তারা একবার হলো অন্তত মেরুদণ্ড শক্ত করে যারা নির্বাচনে কারচুপি করতে চায় বা যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় 7টি কমিটি আজ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন পৌরসভায় প্রচারাভিযানে নামছে। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক শেষে একথা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। পৌরসভা নির্বাচনে প্রচারের জন্য আমাদের 7টা টিম আমরা গঠন করেছি। তারা প্রতিটা বিভাগে যে ওখানে পৌরসভা নির্বাচনে প্রচারে অংশ নেবেন। প্রচারের মূল লক্ষ্য থাকবে যে আমাদের সরকারের 7 বছরের যে অর্জনগুলো সেই অর্জনগুলো তুলে ধরা, পাশাপাশি যে বিএনপি এবং জামাত যারা রাষ্ট্র ক্ষমতায় থাকতেও দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল সেটা তুলে ধরা, এবং ক্ষমতার বাইরে থাকা অবস্থায় বা বিরোধী দলে থাকা অবস্থায় তাদের যে নেতিবাচক এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করা, তারা যে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে, এটাও তুলে ধরা, এটাও থাকবে। সময় সংবাদে আরও থাকছে, 8 বছর ধরে অকেজো চাঁদপুর জেনারেল হাসপাতালের নৌ অ্যাম্বুলেন্স, জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল নদী পার হচ্ছেন 10টি চরের হাজার হাজার রোগী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আন্দোলন নয় বরং নির্বাচনের মাধ্যমেই ঘায়েল করতে হবে সরকারকে। বড়দিন উপলক্ষে গতকাল গুলশান কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকবে, সেই জন্য আপনার সংবিধান সহ জানেন যে সবকিছু পরিবর্তন করে এমন একটা পরিস্থিতি বা অবস্থার সৃষ্টি করেছে যেন কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে এখন কিন্তু নিরপেক্ষ নেই। দেশ আজ মহা কঠিন সংকটে, ষড়যন্ত্রের মধ্যে, এবং এই আওয়ামী ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য আমাদের সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। দেশকে বাঁচানোর জন্য প্রয়োজন আন্দোলন নয়, নির্বাচন দিয়ে এদেরকে ঘায়েল করতে হবে। আমাদের বিশ্বাস, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যগণ।
আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরাও ঘোষিত অষ্টম পে স্কেল অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে সব সুবিধাসহ বর্ধিত বেতন পাবেন। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো শিক্ষকরাও একই দিন থেকে বর্ধিত বেতন ভাতা সহ সব সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিকে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষকদের ক্ষেত্রে নতুন এ বেতন কাঠামো বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে। সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা আর সর্বনিম্ন ৮,২৫০ টাকা হিসেবে ২০টি গ্রেড নির্ধারণ করে গত সেপ্টেম্বরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অষ্টম পে স্কেল অনুমোদন করে মন্ত্রিসভা। চলতি বছরের ১ জুলাই থেকে পে স্কেল কার্যকরের কথা জানিয়ে গত ১৫ ডিসেম্বর রাতে ঘোষিত অষ্টম পে স্কেলের গেজেট প্রকাশ করা হয়। কিন্তু দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের নতুন এই বেতন কাঠামোর বাইরে রাখায় শুরু হয় দাবি আদায়ের আন্দোলন। অবশেষে অষ্টম পে স্কেল অনুসারে একই দিন থেকে সকল সুবিধা সহ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরাও বর্ধিত সুযোগ সুবিধা সহ বেতন ভাতা পাবেন বলে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ঘোষিত নতুন বেতন স্কেল অনুসারে তাদের বেতন ওই একই তারিখ থেকে পাবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের দাবি অনুসারে উচ্চ পদমর্যাদায় বেতন পাবেন এমন আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা সম্মান অবশ্যই আমরা অব্যাহত রাখবো এবং বেতন কাঠামোর ক্ষেত্রে তারা কি করে সর্বোচ্চ লেভেলেও যেতে পারেন সেই বিষয়টা আমাদের বিকল্প হিসাবে কোনো একটা পথের মাধ্যমে বের করতে হবে। সরকারের এমন সিদ্ধান্তে শিক্ষাক্ষেত্রে অস্থিতিশীলতা দূর হবে বলে মনে করছেন শিক্ষক প্রতিনিধিরা। আশা রাখি আমরা স্থিতিশীলতা ফিরে আসবে। শিক্ষকদের মাঝে আশার সঞ্চার হয়েছে। পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, ঈদ বোনাস যেমন এখন আমরা পাচ্ছি মাত্র 25%, এটাও 100% দেওয়া উচিত। এদিকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষাবিদ মোহাম্মদ কায়কোবাদ বলেছেন, শিক্ষকদের ক্ষেত্রে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। নতুন বেতন স্কেল দেওয়া এটা সরকারের জন্য সহজ নয়। নিশ্চয়ই অনেক অনেক টাকা তাকে এই বেতন হিসেবে দিতে হবে। বাড়তি বেতন এটা কয়জন মানুষের জন্য লাভজনক? নতুন স্কেল হলেই দ্রব্যমূল্য বাড়বে এবং তাকে তো কিনতে হবে, কিন্তু সে তো বাড়তি বেতন স্কেলে বেতন পাবে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘ ৮ বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে চাঁদপুর জেনারেল হাসপাতালের একমাত্র নৌ অ্যাম্বুলেন্সটি। এতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে উত্তাল পদ্মা মেঘনা নদী পার হচ্ছেন জেলার 10টি চরের হাজার হাজার রোগী। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়েছে। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পদ্মা ও মেঘনার কোল জুড়ে রয়েছে চাঁদপুরের রাজরাজেশ্বর, মিয়ারবাজার, ঈশানবালা ও বাহিরচর সহ 10টি চর। এসব চরে কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় এখানকার বাসিন্দাদের একমাত্র ভরসা চাঁদপুর জেনারেল হাসপাতাল। আর তাদের যাতায়াতের কথা বিবেচনায় রেখে 2007 সালে একটি নৌ অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু কোনো চালক নিয়োগ না দেয়ায় বন্ধ রাখা হয় অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না করায় অ্যাম্বুলেন্সটি এখন অকেজো হয়ে পড়ে রয়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়েই নৌকা বা ট্রলারে উত্তাল পদ্মা ও মেঘনা নদী পারাপার হতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। ট্রলারে আসতে দেখা গেছে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। বাচ্চা অসুস্থ, কিন্তু যদি একটা কিছু থাকতো তাহলে তাড়াতাড়ি আসতে পারতাম। এখন যদি আমাদের মনে করেন সিরিয়াস রোগী হয় তাহলে ওখানে আমাদের অনেক সমস্যা হয়। সরকারি একটা অ্যাম্বুলেন্স থাকতো তাহলে অনেক উপকার হইতো। অবশ্য সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আরেকটি নতুন নৌ অ্যাম্বুলেন্স সরবরাহ করার ফলে এই সমস্ত চালক পদায়ন, পথ সৃষ্টি, জ্বালানি সবকিছুর ব্যবস্থা লিখিতভাবে বিস্তারিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি। জেলা পরিসংখ্যান ব্যুরোর হিসেবে পদ্মা মেঘনা নদী বেষ্টিত চাঁদপুরের 10টি চরের লোকসংখ্যা প্রায় 30,000। সময় সংবাদ, চাঁদপুর। পাবনায় পূর্ব বিরোধের জের ধরে বিএনপি নেতা মির্জা মকবুল হোসেন দুলাল মাস্টারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেলে সদর উপজেলার পয়দা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গভীর নলকূপের ক্যানেল খননকে কেন্দ্র করে একই গ্রামের একটি গ্রুপের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিকেলে প্রতিপক্ষ দুলালের ওপর হামলা চালায় বলে অভিযোগ করে স্বজনরা। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুলাল সহ 2 জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহত দুলাল মাস্টার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সহ সম্পাদক বলে জানায় পুলিশ। ডিপ মেশিনের ডেন কাটা নিয়ে দুলাল মাস্টারকে তারা অতর্কিতভাবে হামলা করে হত্যা করে। ঘটনার সংবাদ শুনে দ্রুত আসলাম এবং আমরা ইনকোয়েস্ট করছি এবং সিনেমা রিপোর্ট করে এখন ময়নাতদন্তের জন্য প্রেরণ করব। চট্টগ্রামের বায়োজিদ এলাকায় একটি প্রাইভেট কার থেকে 1,80,000 পিস ইয়াবা সহ 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গত রাত 11টার দিকে বায়োজিদ থানার অনন্য আবাসিক এলাকায় তল্লাশি চালায় পুলিশের একটি টহল দল। এ সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিলাসবহুল একটি প্রাইভেট কারের গতিরোধ করা হয়। পরে গাড়িতে থাকা 2টি বস্তা থেকে 1,80,000 পিস ইয়াবা সহ সরোয়ার ও সিরাজউদ্দিন নামে 2 জনকে আটক করা হয়। কক্সবাজার থেকে আনা ইয়াবার এ চালানটি ঢাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল বলে স্বীকার করেছে আটক ব্যক্তিরা। অনন্য আবাসিক এলাকা থেকে একটা RAV4 গাড়িতে 2 জন লোকসহ আটক করি এবং ওই গাড়ি তল্লাশি করে মোট 1,80,000 পিস ইয়াবা উদ্ধার করি। সময় সংবাদে আরো থাকছে, বিদ্যুৎ খাতের উন্নয়নে সহযোগীদের পাশাপাশি জোরালো ভূমিকা রাখছে সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলো। ইটকলের মতো আরো সংস্থা সৃষ্টির তাগিদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে বিজয় দিবসের অনুষ্ঠানে মার্কিন সাংবাদিক লিয়ার লেভিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন। একই অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে দেশে বিদেশে বাংলাদেশের সব অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় রুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্টুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্বর যুদ্ধাপরাধীদের মনে সামান্যতম অনুশোচনা না এলেও মুক্তিযুদ্ধে বাঙালির আত্মত্যাগের স্মৃতিচারণে ভিনদেশী সাংবাদিকের দু চোখের কোণে জমে বেদনার অশ্রু। আবেগরুদ্ধ হয়ে ওঠে তার কণ্ঠ। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে আয়োজিত বাঙালির আনন্দ স্রোতে ভেজা মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এমনি করেই জড়িয়ে আসে মার্কিন সাংবাদিক লিয়ার লেভিনের কণ্ঠ। একাত্তরে যখন বাংলাদেশে যাই আমার কোনো ধারণাই ছিল না সেখানে কি চলছে। হত্যার ধ্বংস দেখে আমি হতবাক হয়ে যাই, যা আমাকে গভীরভাবে আলোড়িত করে। সেই যুদ্ধের দিনগুলো ও বিশেষত বাঙালির দৃঢ় মনোভাব আর সাহসিকতার গল্প জয় বাংলা নামে একটি সিনেমায় ধরে রাখার চেষ্টা করি। প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ আর তার স্ত্রী সেই ফুটেজগুলো নিয়ে মুক্তির গান নামে একটি অসাধারণ সিনেমা তৈরি করে আমাকে চিরকৃতজ্ঞ করেছেন। সে সময়ের পাশাপাশি বর্তমান মার্কিন পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেন লেভিন। আমার দেশ তখন আপনাদের নিরীহ মানুষদের হত্যাকারী পাকিস্তানকে সমর্থন করছিল, অস্ত্র সরবরাহ করছিল। বুঝতেই পারছেন একজন মার্কিন নাগরিক হিসেবে তখন বাংলাদেশে আমার অবস্থান করা কেমন কঠিন ছিল। আমি বুঝি না যুক্তরাষ্ট্র কেন সবসময় ভুল পক্ষকে সমর্থন করে, এখনো তারা তাই করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মোমেন সকল ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যখন এই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এবং সাজা আমরা দেখতে পাচ্ছি, সেই সময় দেশে এবং আন্তর্জাতিকভাবে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। আপনারা প্রবাসে যারা আছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ আছেন, তারাও এই সমস্ত ষড়যন্ত্র রুখে দাঁড়াবেন। কনসাল জেনারেল শামীম আহসান সহ নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিদ্যুৎ খাতের অবকাঠামো নির্মাণে উন্নয়ন সহযোগীদের পাশাপাশি জোরালো ভূমিকা রেখে চলেছে দেশের সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলো। গেল কবছরে সরকারি মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইটকলের অর্থায়নে শক্ত ভিত রচিত হয়েছে বিদ্যুৎ খাতে। এরই মধ্যে বিদ্যুৎ খাতে প্রায় 1,700 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। বিদ্যুৎ মন্ত্রণালয়ের আশা দাতা গোষ্ঠীর ঋণের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের স্বার্থেই সৃষ্টি করতে হবে এমন আরও প্রতিষ্ঠান। দেবাশিস রায়ের রিপোর্ট। দেশে অর্থনীতির গতিপ্রবাহ ধরে রাখার ক্ষেত্রে অন্যতম হিসেবে বিবেচিত বিদ্যুৎ খাত, আর সে কারণেই প্রতিনিয়ত বাড়তে থাকা চাহিদা মোকাবেলায় নীতি নির্ধারকরা জোর দিচ্ছেন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। মাঝারি থেকে বৃহৎ আকারের এসব প্রকল্পে বড় সংকট হয়ে দেখা দেয় অর্থ যোগানের বিষয়টি, কিন্তু থেমে নেই বাংলাদেশ। 2001 সালে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে 450 মেগাওয়াটের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মধ্যে দিয়ে বিদ্যুৎ খাতে বিনিয়োগ শুরু করে ইটকল। এরপর অব্যাহত থাকে ছোট বড় বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ।
প্রতিষ্ঠানটির তথ্যমতে দেশে উৎপাদিত মোট বিদ্যুতের 13% আসছে ইটকলের বিনিয়োগ থেকে। উৎপাদিত হচ্ছে 1500 মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ। এছাড়া বিনিয়োগের অপেক্ষায় থাকা প্রকল্প থেকেও আসবে আরও 160 মেগাওয়াট বিদ্যুৎ। ইটকলের অর্থায়নে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তার কথা জানালেন এক উদ্যোক্তা। বাংলাদেশে বিদ্যুতায়ন হওয়ার জন্য একটা যতগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবচেয়ে শুধুমাত্র অর্থ দিয়েই নয়, বন্ধু হিসেবে অভিজ্ঞতা শেয়ার করার দিক দিয়েও ইটকলের অবস্থান ইজ পারহ্যাপস এট দ্য টপ। অন্যদিকে প্রতিষ্ঠানটির দাবি, বিভিন্ন মেয়াদে তাদের ঋণ সহায়তায় উদ্যোক্তাদের পাশাপাশি উপকৃত হচ্ছে বাংলাদেশ। প্রচুর ইনভেস্টমেন্ট লাগে পাওয়ার সেক্টর করার জন্য। এই প্রজেক্টগুলিকে ভায়াবল করার জন্য একটা লঙ্গার টার্ম লোনও প্রয়োজন হয়। যখন আমরা থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ড মেগাওয়াটের কথা বলছি, ইজ এ বিগ চ্যালেঞ্জ। তো আমরা লার্জ অ্যামাউন্ট লোন প্রোভাইড করে থাকি। যদি এই ফাইন্যান্সিং সাপোর্ট আমরা প্রোভাইড করতে না পারতাম, তাহলে গভর্নমেন্টের জন্য পাওয়ার কেনা খুব কষ্টসাধ্য হতো। তবে বিদ্যুৎ বিভাগের নীতি ও গবেষণা বিভাগ পাওয়ার সেল বলছে, আগামীতে বড় প্রকল্পগুলোতে সুষম বিনিয়োগের জন্য প্রয়োজন ইটকলের মতো আরও আর্থিক প্রতিষ্ঠান। যখনই বড় বেসলোড পাওয়ার প্ল্যান্ট, সেক্ষেত্রে ইটকল একা সম্ভব না। ডেফিনেটলি ইটকল সাপ্লিমেন্ট করতে পারে, অল্প হলেও, কিন্তু এর কিন্তু ভূমিকা কিন্তু সাংঘাতিক হতে পারে। ইটকলের পাশাপাশি আমি মনে করি এই ধরনের অর্গানাইজেশন বাংলাদেশে আরও হওয়ার প্রয়োজনীয়তা ছিল বলেই এখন ইটকলের আদলে কিন্তু আরেকটা প্রতিষ্ঠান হয়েছে। এছাড়া বিদেশি ঋণ সমন্বয়ের ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী কাঠামো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে দেশের মঙ্গলজনক অবস্থান তৈরি করে বলেও মত নীতি নির্ধারকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। উন্নত প্রযুক্তি ও নীতিগত সহায়তার অভাব, পণ্যের গ্রেডিং নির্ধারণে ব্যর্থতা সহ নানা কারণে রপ্তানি উন্নয়ন ব্যুরোর এক জেলা এক পণ্য রফতানির কর্মসূচি অনেকটা পণ্যের তালিকা তৈরির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। সংশ্লিষ্টদের মতে, কৃষিভিত্তিক নতুন পণ্য রফতানির বাজার ধরতে হলে পণ্যের উৎপাদন বাড়ানো ও মান নিশ্চিত করার পাশাপাশি সহায়ক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। রফতানি পণ্যের বহুমুখীকরণ এবং নির্দিষ্ট কয়েকটি পণ্যের ওপর রফতানি নির্ভরতা কাটাতে 2010 সালে ইপিবি এক জেলা এক পণ্য কর্মসূচি হাতে নেয়। এজন্য মাঠ পর্যায়ে জরিপ করে ঢাকার বাইরে 41টি জেলার জন্য স্থানীয় প্রযুক্তি ও কম পুঁজি নির্ভর কৃষি ও হস্তশিল্পজাত 14টি পণ্য নির্বাচন করা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে সিলেটের আগরুড ও আগরাতর, দিনাজপুরের পাপড়, বান্দরবনের রাবার এই 3টি পণ্য ব্যাপকভাবে রফতানির জন্য ইপিবি কাজ শুরু করলেও নানা জটিলতায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এগ্রিকালচার বেসড প্রোডাক্টের ক্ষেত্রে মূল সমস্যা হলো যে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের যে একরেজ প্রতি উৎপাদন ক্ষমতাটা আমাদের চাইতে বেশি, তাদের মতো হাইব্রিডে যে বা যেসব টেকনিক ইউজ করা সেগুলো করতে হবে। কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য আমাদের যে কোয়ালিটি সম্পর্কে সার্টিফাইং এজেন্সিগুলো যেগুলো আছে সেগুলোরও সক্ষমতা বাড়াতে হবে। এই অর্থনীতিবিদের মতে এক জেলা এক পণ্য কর্মসূচি সফল করতে হলে অবকাঠামোগত সুবিধা নিশ্চিতের পাশাপাশি উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি, সহায়ক প্রতিষ্ঠানগুলোর সমন্বয় ও প্রচারণা দরকার। সেই প্রমোট করাটা তখনই সম্ভব হবে পণ্যের মান নিয়ন্ত্রণ, পণ্য উৎপাদনের দক্ষতা, পণ্যের ব্যবসা বাড়ানোর ফান্ড, তার সাথে সাথে সরকারের ইনসেন্টিভ, পাশাপাশি অবকাঠামোটা সাথে থাকে। তবে এ ব্যবসায়ী নেতার মতে রপ্তানির নতুন বাজার সৃষ্টি ও পণ্যের বহুমুখীকরণ ইপিবির একার পক্ষে সম্ভব নয়। ওদের তো এত বাজেট নাই, ওদের এত লোকও নাই যে তারা জেলায় জেলায় গিয়ে ডেভেলপ করতে পারবে। সো দে উইল নিড চেম্বার অফ কমার্স টু জয়েন দেম to support their activities. বর্তমানে বাংলাদেশ থেকে 729টি পণ্য রফতানি হলেও 92% বৈদেশিক মুদ্রা আসে মাত্র 7টি খাত থেকে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। গত 3 বছর রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছিল সমুদ্রের বুকে জেগে থাকা ছোট দ্বীপ সেন্ট মার্টিনেও। তবে এবছর পর্যটন মৌসুমের শুরুতেই সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আবার আসতে শুরু করেছে বিপুল সংখ্যক পর্যটক। ফলে প্রাণ ফিরে পেয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, আর হাসি ফুটেছে দ্বীপবাসীর মুখেও। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে লাইন ধরে জাহাজে উঠছেন। গত 3 বছর এমন দৃশ্য দেখা যায়নি এই নৌরুটে। কিন্তু এবার শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভিড় করছেন পর্যটকরা। নীল জলরাশির মাঝখানে প্রবাল পাথরের তৈরি এই দ্বীপটি। পর্যটকরা প্রকৃতিকে অনেক কাছ থেকে উপভোগ করার জন্য ছুটে আসেন নির্জন এই দ্বীপে। কক্সবাজারে দেখলাম, কিন্তু সেন্ট মার্টিন আসতেই শুরু হলো মানে আলাদা রকম ভালো লাগা। দেখা যায় যে বিভিন্ন দেশেই যাওয়া হয়, মালয়েশিয়া, থাইল্যান্ড, কিন্তু এটা কোনো অংশে বাইরের থেকে কম নয়। বাবা মার সাথে এখানে আসলাম, এসে তারপর দেখে আসলেই অনেক সুন্দর। প্রকৃতির অপার সৌন্দর্যটাকে আমরা উপভোগ করছি খুব কাছ থেকে, বিশেষ করে সূর্যাস্ত
কয়েকশো বছরের পুরনো এই দ্বীপে প্রায় 10,000 মানুষের বাস। এখানকার মানুষের প্রধান আয়ের খাত মাছ ধরা আর পর্যটন। তাই পর্যটক আসতে শুরু করায় দারুণ খুশি দ্বীপবাসী। আমরা চাই যে আমাদের সবসময় কি হ্রাস হোক, আমাদের সাধ্যমতো আমাদেরকে এন্টারটেনমেন্ট দিয়ে যায়। ইদানিং আমাদের দোকানে বেচা বিক্রি বেশি হচ্ছে। আগের তো বিগত বছরটা আমাদের সেন্ট মার্টিনে হরতালের কারণে লোকজন আসতে পারে না। এভাবে যদি পর্যটক আসে আমাদের ব্যবসা অনেক ভালো হবে। পর্যটক সমাগম বাড়ায় গত 3 বছরের লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে জানালেন সেন্ট মার্টিনের জনপ্রতিনিধি। এইভাবে আসতে থাকলে আমার মনে হয় এলাকার মানুষ খুব ইনকাম সোর্স দিক দিয়ে ডেভেলপ হবে, আরো উন্নতি হবে। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 200 মোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে, যেখানে 10,000 মানুষ থাকতে পারেন। সময় সংবাদ, কক্সবাজার। শত বছরের পুরনো পৌরসভা হবিগঞ্জে আজও লাগেনি উন্নয়নের ছোঁয়া। মাত্র 9.5 বর্গ কিলোমিটারের এই পৌরসভা কোনো কিছুই পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। শহরের রাস্তাগুলো সরু হওয়ায় সপ্তাহ জুড়ে লেগে থাকে যানজট। আর শহর রক্ষার নামে হবিগঞ্জের প্রধান নদী খোয়াই শহরের বাইরে নিয়ে যাওয়ার পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। হবিগঞ্জ প্রতিনিধি মিলন রশিদকে সঙ্গে নিয়ে আব্দুল আহাদের রিপোর্ট। ছুটির দিন শুক্রবার দেশের শহরগুলোতে যানজট খুব একটা চোখে পড়ে না, কিন্তু হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় শুক্রবার সকালেই দেখা যায় তীব্র যানজট। শুধু চৌধুরীবাজার নয়, শহরের সর্বত্র এমন যানজট মানুষের নিত্যসঙ্গী। স্থানীয়দের অভিযোগ, রাস্তাগুলো ছোট হওয়ার কারণে যানজট হলেও ইজি বাইক আসার পর তা অসহনীয় পর্যায়ে চলে গেছে। যানজট আগে ছিল না, প্রায় 4-5 বছর যাবৎ আমরা এই যানজটের ভুগতেছি। এটার এক প্রধান কারণ টমটম। অল্টারনেটিভ যদি আরেকটা রাস্তা করে এই যানবাহনকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে এই সমস্যা থেকে আমরা দূর করতে পারব। পৌরবাসীর আরেকটি সমস্যা জলাবদ্ধতা। পুরনো খোয়াই নদীর অধিকাংশ স্থান ভরাট ও দখল হয়ে যাওয়ায় গত কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে হবিগঞ্জ পরিণত হয় জলাবদ্ধতার শহরে। এই নদীটিকে কোথাও সরকারি স্থাপনা হয়েছে, কোথাও বেসরকারি স্থাপনা হয়েছে, কোথাও মৎস্য চাষের নামে পুরো নদীটিকেই দখল করে নেওয়া হয়েছে। পূর্বের জনপ্রতিনিধিরা কথা না রাখায় এমন দুর্ভোগ বলে অভিযোগ সাধারণ মানুষের। মশা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই নাই। আমরা আশা করছি এবার নির্বাচনে যারা বিজয়ী হবেন এবং সেই বিজয়ী হইলে পরে হবিগঞ্জের সার্বিক উন্নয়ন হবে। আমাদেরকে যেন কোনো মেয়র স্বপ্ন শুধু দেখায় না, আমাদের যেন বাস্তবে রূপ আমাদের দেখা। 1881 সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জ পৌরসভার বর্তমান লোক সংখ্যা প্রায় 1 লাখ। প্রতি 5 বছর পর অনুষ্ঠিত হয় নির্বাচন, পরিবর্তন হয় জনপ্রতিনিধির। কিন্তু শত বছরেও হবিগঞ্জবাসীর ভাগ্যের পরিবর্তন হয়নি। আগামী 30 তারিখে যিনি এই পৌরসভার মেয়র কিংবা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হবেন, তিনি সত্যিকারভাবে মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন, এমন প্রত্যাশা সকলের। আব্দুল আহাদ, সময় সংবাদ, হবিগঞ্জ। দেশের বাইরের খবর। স্পেনের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ক্ষমতাসীন রক্ষণশীল দল দ্য পিপলস পার্টি। পার্লামেন্টে 350 আসনের মধ্যে রাজয়ের দল পেয়েছে 122টি, যা মোট আসনের 28.7%। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজতন্ত্রী দল পিএসওই পেয়েছে 91টি আসন। ব্যয় সংকোচন বিরোধী বামপন্থী দল পোদেমস পেয়েছে 69টি এবং মধ্যপন্থী সিউদাদানোস পেয়েছে 40টি আসন। তবে এককভাবে সরকার গঠনের জন্য 176টি আসন প্রয়োজন হওয়ায় পিপলস পার্টি সিউদাদানোসের সঙ্গে জোট গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সমাজতন্ত্রী দল পিএসওই পোদেমস ও সিউদাদানোসের সঙ্গে জোট বেঁধে মোড় ঘুরিয়ে ফেলতে পারে। 14 দিনের জমজমাট প্রচারণা শেষে দেশটির স্থানীয় সময় রোববার সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়, চলে রাত 8টা পর্যন্ত। স্পেনের বেকারত্ব, বৈষম্য ও দুর্নীতি দূরীকরণে এই নির্বাচনের ফলাফল কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সিরিয়ার ইদলিবে দফায় দফায় রুশ বিমান হামলায় 43 জন নিহত, 170 জন আহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আসাদ বিরোধী বিদ্রোহীরা। রুশ বাহিনী আবাসিক ভবন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কার্যালয় ও বিপণী বিতানে নির্বিচারে হামলা চালিয়েছে বলেও দাবি তাদের। তবে রাশিয়ার দাবি তারা কেবল আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে দামেস্কের একটি বহুতল আবাসিক ভবনে বোমা হামলায় 12 জন নিহত ও 30 জন আহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম। রয়টার্স জানায়, দামেস্কের জার্মানা শহরের একটি আবাসিক এলাকায় শনিবার রাতে এ বোমা হামলা হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েল এই বোমা হামলা চালিয়েছে দাবি করে লেবাননের হিজবুল্লাহ বাহিনী জানায়, তাদের এক শীর্ষ নেতা সামির কুন্তারকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 14 আঞ্চলিক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে গতরাতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 14 দল।
নেপালের প্রতিকূল পরিবেশকে হার মানিয়ে শিষ্যদের এমন সাফল্যে সন্তুষ্ট কোচ গোলাম রাব্বানী। ফাইনালের একমাত্র স্কোরার মার্জিয়া আক্তার ও অধিনায়ক কৃষ্ণা রানীদাস খুশি দেশের জন্য জয় এনে দিতে পেরে। 8 মাস আগেই এমন জয়ের উল্লাস করতে পারত বাংলাদেশের কিশোরীরা। তবে বছরের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় হিমালয় কন্যা নেপাল আর পিছিয়ে যায় অনূর্ধ্ব 14 নারী ফুটবল ফাইনাল। দেরিতে হলেও হিমালয় কন্যা নেপাল জয় শেষে দেশে ফিরেছে দেশের কিশোরীরা। প্রথমবারের মতো এফসি অনূর্ধ্ব 14 আঞ্চলিক প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। শিষ্যদের প্রস্তুতিতে দেশ ছাড়ার আগেই জয়ের ব্যাপারে অনেক আশাবাদী ছিলেন কোচ গোলাম রাব্বানী ছোটন। নেপালের ঠান্ডা আর প্রতিপক্ষের ঘরের মাঠ সবকিছুকে উপেক্ষা করে এমন জয় গুরুর কাছে সত্যিই অনেক গর্বের। আমার ভিতরে একটি ছিল যে এই টিমটা কিছু করবে, তারপরেও বল ছিল যে নেপাল শক্তিশালী টিম, তাদের প্রচুর দর্শক হয় এবং তাদের নিজস্ব মাঠ, আর আমাদের জন্য একটা ভয়ের ব্যাপার ছিল ঠান্ডা। স্ট্রাইকার মার্জিয়া আক্তারের গোলে বড় কোনো টুর্নামেন্টে এটাই বাংলাদেশের মেয়েদের প্রথম কোনো শিরোপা জয়। কোচের আদেশ সুযোগ পেলেই তা কাজে লাগাতে হবে, তাই করে দেখিয়েছেন মার্জিয়া। অধিনায়ক কৃষ্ণা রানীদাসও খুশি দেশের জন্য এমন জয় এনে দিতে পেরে। স্যার বলছে যে ডিয়ের আশেপাশে বল পাইলে বারে শুট করার জন্য, তো ডিয়ের আশেপাশে বল পাইলে বারে শুট করছি, তো গোল পাইছি। আর আমার গোলে টিম দিচ্ছে, এজন্য আমি খুব গর্বিত। সামনে আসছে ভালো করার ইচ্ছে আমাদের, যাতে বাংলাদেশের জন্য আরো কিছু করতে পারি আমরা। ওমেন সুইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও নিজেকে সফল মনে করছেন মেয়েদের সাফল্য। ওদের প্রতি আমার যে কনফিডেন্স এবং ওদের যে কনফিডেন্সটা আসলো যে ওরা কিছু করতে পারে, এটা আমার জন্য ভীষণ, বাংলাদেশ ফুটবলের জন্য ভীষণভাবে দরকার। কিশোরীদের প্রত্যয় লাল সবুজের জার্সি গায়ে এমন আরো জয় আনবেন তারা। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাসড়কে ঝুঁকিপূর্ণ 3 চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও মানছেন না কেউই। নানা অজুহাত চালকদের, সীমাবদ্ধতার কথা বলছে হাইওয়ে পুলিশ। চট্টগ্রামে ডাবল ও ট্রিপল মার্ডার সহ 7 মামলায় জেএমবির 8 সদস্যকে অভিযুক্ত করে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ। ধরাছোঁয়ার বাইরে নির্দেশদাতারা। সারা দেশে জমে উঠছে পৌর নির্বাচনের প্রচারণা। ভোটারদের মনোযোগ আকর্ষণে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনসে মৌসুমের শুরুতে পর্যটকদের ভিড় বেড়েছে। লোকসান কাটিয়ে ভালো ব্যবসা হওয়ার আশা স্থানীয় ব্যবসায়ী ও হোটেল মোটেল মালিকদের। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা মার্কিন সাংবাদিক লিয়ার লেভিনের। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।